মোহতারাম আমিরে জামাতের ব্যাপারে কিছুক্ষণ আগেই আপনারা শুনেছেন, আগামীকাল তার অপারেশন হবে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। তার সাথে আমি কথা বলে দুটা জিনিস আপনাদেরকে বলার জন্য চিন্তা করছি। জাতির পক্ষ থেকে, দেশবাসীর অনেকের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকেও এবং আমাদের মধ্য থেকে অনেকেই তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে। আমিরে জামাতের কাছে কথা আমরা পেশও করেছিলাম। আমিরে জামাত দুইটা যুক্তি দিয়েছেন, যে যুক্তি আমাদের সকলের মনে রাখার মতো। তিনি একটা বললেন, এজা যা আজালুহা লা ইস্তাখিরুনা শাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যদি কোনো আজল নির্ধারিত সময় এসে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমার যদি আল্লাহ ফাইসালা করেই থাকেন, আর যদি করে থাকতেনই, তাহলে গত 19শে জুলাই যে জাতীয় সমাবেশ, যেভাবে মানুষ এভাবে মঞ্চ থেকে পড়ে গিয়ে সাধারণত এরকম হয়ে উঠতে পারে না। আল্লাহ তাআলা অত্যন্ত রহম করে বিশেষভাবে তাকে পড়ে যাওয়ার পরেও তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে সমাবেশের কাজ সমাপ্ত করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তিনি বললেন যে আমার যদি মৃত্যু হয়, এখানেও হতে পারে, বিদেশেও হতে পারে, তো মৃত্যু বাংলাদেশেই হোক, এটা আমরা চাই। এটার জন্য তিনি বললেন যে এখান থেকে বাইরে যাওয়া চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় আর একটা কথা বলেছেন, যেটা জাতির জন্য সম্মানজনক, চিকিৎসা জগতে যারা জড়িত তাদের জন্য সম্মানজনক। তিনি বলেছেন, আমি যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যাই, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে দেশের চিকিৎসকদের প্রতি আমার ওই রকম আস্থা নাই যে আস্থাটা বাইরের চিকিৎসকদের প্রতি আছে। তিনি চিকিৎসকদের প্রতি আস্থা রেখে আল্লাহর কাছে পরিপূর্ণ সুপর্দ করে সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশেই আমার চিকিৎসা হবে, বাইরে কোথাও হবে না। আলহামদুলিল্লাহ, এরকম মজবুত ইমানের অধিকারী এবং দেশের সার্বিক কল্যাণের জন্য, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশের চিকিৎসা জগৎকে যেভাবে তিনি সম্মানিত করেছেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং আমিরে জামাতের এই মনোভাবের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন, আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন যে আজকের এই সেমিনারের সভাপতি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত, মানবিক নেতা, মানবিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম রূপকার, স্বপ্নদ্রষ্টা জনাব ডক্টর শফিকুর রহমান। তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। আপনারা জানেন যে তিনি ভর্তি আছেন এবং আগামীকাল তার বাইপাস সার্জারি অপারেশন সম্পন্ন হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়ে দোয়া চেয়েছেন। এ পর্যায়ে আজকের এই জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মজলুম জননেতা অধ্যাপক মুজিবুর রহমান। জনাব অধ্যাপক মুজিবুর রহমান জাতীয় সেমিনারের সভাপতির বক্তব্য রাখছেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছিলেন তাদেরকে কেন্দ্র করে আজকের এই সেমিনার এবং শহীদদের ইংরেজি এবং আরবি ভার্সন বই দুটির মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার একান্ত প্রিয় ভাই সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময় ধরে আপনারা কথা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ধৈর্য ধরে কথা শোনার কারণে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই সবুরের বিনিময়ে কাল কিয়ামতের নাজাতের ব্যবস্থা করেন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম আমিরে জামাতের ব্যাপারে কিছুক্ষণ আগেই আপনারা শুনেছেন, আগামীকাল তার অপারেশন হবে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। তার সাথে আমি কথা বলে দুটা জিনিস আপনাদেরকে বলার জন্য চিন্তা করছি। জাতির পক্ষ থেকে, দেশবাসীর অনেকের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকেও এবং আমাদের মধ্য থেকে অনেকেই তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে। আমিরে জামাতের কাছে কথা আমরা পেশও করেছিলাম। আমিরে জামাত দুইটা যুক্তি দিয়েছেন, যে যুক্তি আমাদের সকলের মনে রাখার মতো। তিনি একটা বললেন, এজা যা আজালুহা লা ইস্তাখিরুনা শাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের যদি কোনো আজল নির্ধারিত সময় এসে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমার যদি আল্লাহ ফাইসালা করেই থাকেন, আর যদি করে থাকতেনই, তাহলে গত 19শে জুলাই যে জাতীয় সমাবেশ, যেভাবে মানুষ এভাবে মঞ্চ থেকে পড়ে গিয়ে সাধারণত এরকম হয়ে উঠতে পারে না। আল্লাহ তাআলা অত্যন্ত রহম করে বিশেষভাবে তাকে পড়ে যাওয়ার পরেও তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে সমাবেশের কাজ সমাপ্ত করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তিনি বললেন যে আমার যদি মৃত্যু হয়, এখানেও হতে পারে, বিদেশেও হতে পারে, তো মৃত্যু বাংলাদেশেই হোক, এটা আমরা চাই। এটার জন্য তিনি বললেন যে এখান থেকে বাইরে যাওয়া চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় আর একটা কথা বলেছেন, যেটা জাতির জন্য সম্মানজনক, চিকিৎসা জগতে যারা জড়িত তাদের জন্য সম্মানজনক। তিনি বলেছেন, আমি যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যাই, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে দেশের চিকিৎসকদের প্রতি আমার ওই রকম আস্থা নাই যে আস্থাটা বাইরের চিকিৎসকদের প্রতি আছে। তিনি চিকিৎসকদের প্রতি আস্থা রেখে আল্লাহর কাছে পরিপূর্ণ সুপর্দ করে সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশেই আমার চিকিৎসা হবে, বাইরে কোথাও হবে না। আলহামদুলিল্লাহ, এরকম মজবুত ইমানের অধিকারী এবং দেশের সার্বিক কল্যাণের জন্য, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশের চিকিৎসা জগৎকে যেভাবে তিনি সম্মানিত করেছেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং আমিরে জামাতের এই মনোভাবের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি খুব লম্বা কথা বলতে চাই না। একটি কথা হচ্ছে, দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছে, দেখেন শহীদ হয়েছে কি হয় নাই, এটার মালিকানা কিন্তু আমাদের নয়। শহীদ হওয়ার মালিকানা একমাত্র কার? আল্লাহর। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। এবং একটা হাদিস আছে, যারা জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে, জালেমের বিরুদ্ধে যারা জেহাদ করে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছে। সেই দিক থেকে যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের শহীদদের শাহাদতকে বরণ করেন। আবারও আমরা দোয়া করছি আজকের এই সেমিনার থেকে, আল্লাহ তাআলা যেন তাদেরকে দোয়া কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটি হলো, দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতা, আমরা দুটা কথা জানি। আমি মনে করি আরেকটি স্বাধীনতা দরকার আছে। স্বাধীনতা হলো, মানুষ মানুষের গোলামি করলে সে কোনোদিন স্বাধীন হতে পারে না। সে গোলামের গোলাম হয়ে বাঁচতে পারে, স্বাধীন হয়ে বাঁচতে পারে না। সেই জন্য আগামী দিনের বাংলাদেশকে, বাংলাদেশের জনসাধারণকে সত্যিকার যদি স্বাধীন করতে হয়, মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। তাহলে সত্যিকার শাহাদতের মধ্যে কায়েম হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তি আসবে, কল্যাণ আসবে, আমরা দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও আল্লাহর কাছে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। সেজন্য আমি আজকের এই সেমিনারে যারা বক্তব্য রেখেছেন, বিশেষ করে আমাদের সেক্রেটারি জেনারেল যে লিখিত বক্তব্য পাঠ করেছেন, সব কথা এখানে এসে গেছে, নতুন করে বলার কিছু নাই। সামাপ করে যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই, 1:45 বেজে গেছে।
আজান হয়ে গেছে জুমার নামাজ, সেজন্য একেবারেই শেষ করছে এই কথা বলে, সেটা হলো এই দেশটাকে যদি সত্যিকার কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হয়, মানবিক বাংলাদেশ যদি গড়তে হয়, মানুষের জন্য যে বিধান আল্লাহ দিয়েছেন সেই আল কোরআনের বিধানকে এই বাংলাদেশে চালু করতে হবে। এজন্য আমাদের প্রত্যেকেই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল জীবনে আমাদেরকে কোরআন সুন্নাহর আইন মেনে চলার অভ্যাস করতে হবে। আমি আপনাদেরকে আবেদন করব যে আসুন, জীবন বেশি দিনের জন্য নয়, যে কোনো সময় আল্লাহর কাছে চলে যেতে হতে পারে। এজন্য আল্লাহর বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়ন করার জন্য আমরা এখন মজবুতভাবে এগিয়ে যাই। আমি কি আশা করতে পারি জুলাইয়ের শহীদ যারা জীবন দিয়েছেন সেইভাবে প্রয়োজন হলে আমাদেরকেও জীবন দিতে হবে? আপনারা কি রাজি আছেন শহীদ হওয়ার জন্য? যদি আগামী দিনে শহীদ আমরা হতে পারি, দিনের জন্য কুরবানি পেশ করতে পারি, বাংলাদেশ হবে সত্যিকার আল্লাহ তাআলার জমিনে আল্লাহর আইনকে বিজয়ী করার একটি বাংলাদেশ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন সেই আদলে বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। আমি শহীদ পরিবারদের বলবো, আপনার শহীদের পিতা, কেউ শহীদের মাতা, আত্মীয় স্বজন, মনে রাখবেন এই শহীদের জন্য আপনি গৌরবান্বিত। সেই আদর্শকে লালন করে পালন করে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। তারা হচ্ছে আমাদের সামনে মডেল, সেই মডেলকে সামনে রেখে আমরা এগিয়ে যাই। আর বাংলাদেশ জামাত ইসলামী বাংলা ভাষায় 12 খণ্ড এবং আরবি ভাষায় 12 খণ্ড, ইংরেজি ভাষায় 12 খণ্ড শহীদদের যে বিবরণী দিয়েছে, যে স্মারক তৈরি করেছে, এটা আমাদের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। আমরা এটা পড়ব এবং অনুপ্রাণিত হব ইনশাআল্লাহ। এই কাজের জন্য আল্লাহ তাআলা আমাদের সংগঠনকে, যারা এই পিছনে কাজ করেছেন সবাইকে আল্লাহ তাআলা উপযুক্ত পুরস্কার দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার এবং আলোচনা সভায় আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমিরে জামাত তিনি সালাম জানিয়েছেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। সেই জন্য সেই কথাগুলো বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুগণ আমাদের এই প্রোগ্রামকে কভার করার জন্য শুধু দেশে নয় আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে দেওয়ার এই কাজটা আগেও করেছেন, এখনও করছেন, ভবিষ্যতেও করবেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি, মজলুম জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুলাই বিপ্লবের প্রত্যাশা, প্রাপ্তি এবং করণীয় শীর্ষক আজকের এই সেমিনারের এবং শহীদদের স্মরণে আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের জনাব সভাপতি, জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবর্গ, আহত ভাই ও বোনেরা, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষেপে প্রাপ্তি প্রত্যাশা এই প্রবন্ধের মধ্যেই উল্লেখ করা হয়েছে। আজকের এই দিনে খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করছিলেন। এখন আওয়ামী লীগ, হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, জামাত ঠিকই আছে। বোঝা যায় যে নিষিদ্ধ করে কোনো আন্দোলন দমন করা যায় না।
নিষিদ্ধ করে পতনও ঠেকানো যায় না। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বোনেরা, আমি করণীয়র ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই ভূমিকা ছাড়া। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমরা শুরু থেকেই কাউকে দলীয় বিবেচনায় বিবেচনা করিনি। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পরিকল্পনায় আমরা প্রত্যেক শহীদ পরিবারে, উনি নিজেও গিয়েছেন, আমরাও গিয়েছি, এবং 2 লাখ করে টাকা আমরা প্রত্যেক পরিবারকেই আমরা প্রাথমিকভাবে সহযোগিতা করেছি। এবং আহত শহীদ পরিবারের পাশে জামাত সবসময় ছিল, আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। আমি করণীয়র ব্যাপারে যে কথাটি বলতে চাই, 6 সালের 28শে অক্টোবর পল্টন হত্যাকাণ্ড, বিডিআরের হত্যাকাণ্ড, শাপলা চত্বরের নিরীহ আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড, জামাত ইসলামীর তদানীন্তন আমির শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ যত নেতৃবৃন্দকে খুনি হাসিনা হত্যা করেছে, সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে হবে বাংলাদেশের মাটিতে। এবং জামাত নেতৃবৃন্দকে বিচারের নামে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সাথে খালি হাসিনাকে ফাঁসি দিলে হবে না, এই বিচারের সাথে যারা জড়িত বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তার কারণ এরা খুনি, খুনিদের কোনো ক্ষমা নাই। সরকারের কাছে বলবো, সরকারের ভিতরে বাইরে যে ফ্যাসিবাদের দোসর আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে, গ্রেপ্তার করতে হবে, এবং না হইলে সরকার সফল হতে পারবে না। ফ্যাসিবাদের ভূত যদি সরকারের ভিতরে থাকে, প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না। কাজেই ফ্যাসিবাদের ভূত আপনার আশেপাশ থেকে সরাইতে হবে। 3, বাংলাদেশের মানুষ প্রায় 20 বছর হলো ভোট দিতে পারে না। ভোট, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য 2টা জিনিস খুবই প্রয়োজন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে। আমরা লক্ষ্য করে দেখছি কোনো এলাকায় ইতিমধ্যেই কোনো সরকারি অফিস কোনো দলের অফিসে পরিণত হয়েছে। এইটা সরকারের কাছে আছে, এ খবর সরকারের কাছে নাই তা নয়। কাজে এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। যেন তেন প্রকারের নির্বাচনের জন্য এই শহীদরা জীবন দেয় নাই, আহতরা আহত হয় নাই। আজকের এই সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বারবার বলছেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কি প্রস্তুত আপনি? আপনার আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না, আর আপনি নির্বাচন করবেন সুষ্ঠু? এজন্য আমরা সরকারের কাছে ব্যাপারে আহ্বান জানাবো। আর একটা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই। জামাত শুরু থেকেই বলে এসেছে, শহীদ পরিবারের প্রত্যেক পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী 1 জন করে সদস্যকে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। আর আহতদের এই সরকারের দায়িত্ব হলো তাদের পুনর্বাসন করা, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ইউনূস সাহেব, আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, অনেক উপদেষ্টা সাহেবরাই আন্দোলনে কে কি ভূমিকা রাখছেন আমরা জানি, কিন্তু আমরা কিছু বলিনি যে আপনারা দায়িত্ব পালন করেন। কিন্তু আপনারা যদি দায়িত্ব পালন না করেন, তাহলে অতীতের স্বৈরাচারীদের যে পরিণতি হয়েছে, আপনাদের পরিণতি একই হবে। কাজে আসুন, যে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ বিদায় করেছি, আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই জাতীয় সেমিনারের অঙ্গীকার। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের প্রেরণার উৎস সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা, আজকের এই জাতীয় সেমিনারের উপরে পর্যায়ে বক্তব্য রাখার জন্যে অনুরোধ করছি ফ্যাসিস্ট খুনি হাসিনার আয়নাগরে যিনি 1 বছর
6 মাস 14 দিন গুম ছিলেন। আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহিম। আমি গর্বের সহিত আমি এই মহতি উদ্যোগ জামাতে ইসলামের প্রশংসা করছি। এরকম একটা কাজ সব দলেরই করা উচিত ছিল, কিন্তু জামাতে ইসলামী পাইনিয়ার। লজ্জা ঢাক কিছুই বলার নাই। আমার কথা একটাই, পুরো ফ্যাসিস্ট তার আচরণবিধি সম্পূর্ণটাই বইগুলির মধ্যে ফুটে উঠেছে। আমি প্রথম 10 খণ্ডগুলি আমি দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছে। এরকম একটা দল আমাদের দেশে আছে, সব দলেরই প্রচেষ্টা চালাতে হবে। ফ্যাসিস্টকে আমরা কোনোভাবেই আসতে আর দিব না। আমাদের এই বিপ্লব, আমরা আসলে সত্যিকার অর্থে 71 বিপ্লবকে আমরা হারাই ফেলেছি। 30 লাখ লোকের নাম বলে এই বিপ্লবটাকে আমরা ধ্বংস করেছি, মুক্তিযুদ্ধ শব্দটাকে বিতর্কিত করেছি। যেই ঘোষণা দেওয়ার কথা ছিল শহীদ জিয়ার, যেই ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, উনি দেননি। দিয়েছে একজন চাকরিজীবী যিনি শপথবদ্ধ পাকিস্তানের, উনি সেই ঘোষণা দিয়েছেন, তাকে উনি সম্মান করতে পারি নাই। তার পরবর্তী উনার শেখ মুজিবুর রহমান 30,000 মুক্তিযোদ্ধাকে মেরেছেন, আর শেখ হাসিনা এসে সব কিছু ওভাররান করে গেছেন। শেখ হাসিনা শহীদ জিয়ার বীর উত্তম খেতাবটা পর্যন্ত নিয়ে নিছেন। তা আমাদের এখন সময় হয়েছে সময় হয়েছে শেখ মুজিবুর রহমানের আমলনামা চর্চা করার। উনি এই দেশের স্বাধীনতা চান নাই, মিথ্যাচার করেছেন। উনি পাকিস্তানে প্রধানমন্ত্রী হইতে চেয়েছিলেন, তারপর দেশে ফিরে এসে সবটাই নিজে করে ফেলেছেন। ভুলে গেছেন শহীদ জিয়া, জান ওসমানী, তাজউদ্দিন সাহেবদের কথা। আমি বলবো যে মহতি উদ্যোগ জামাত ইসলামী গ্রহণ করেছে, এরপরে আরেকটা উদ্যোগ নেবেন দয়া করে। বিচারের পরে ফ্যাসিস্টদের জন্য একটা বই, এখানে কারা কারা ফ্যাসিস্ট ছিল, কতটা ফ্যাসিস্ট, 1030 জনকে একজন ব্যক্তি মানে নিজে হাতে গুলি করেছেন, আর কতটা নির্মম, রক্ত আর মাথার মানে মানে কি মগজ গায়ে লাগলে ওনার স্পষ্ট মানে উনি উজ্জীবিত হন। এই ফ্যাসিস্টদের ছবি আমাদের জানা দরকার। আমাদের জুলাই বিপ্লব ছাত্ররা সার্থকভাবে করেছে, সবাই চেষ্টা করছেন, কিন্তু এই ছাত্ররা আমজনতা সফল হয়েছেন। তো কৃতিত্বের দাবিদার অবশ্যই ছাত্ররা। এরা অনেক কিছু করেছেন যেটা আমরা বুঝতে পারতেছি না। যেমন আমরা শিখেছি এই ভারত আমাদের একমাত্র শত্রু, দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ। এই দেশে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না। এই যে আগস্ট নিয়ে ফাইজলামি করতেছে, আমরা প্রতিহত করব। আমাদের উচিত আপা আসবে প্রতিরোধ কমিটি গঠন করা। কোনো শক্তি নাই এই দেশের গণতন্ত্র ধ্বংস করা। আমরা সংস্কার পাই নাই, আমরা আশা রাখি ইনশাল্লাহ হবে। যখন একজন বিচারপতিকে অ্যারেস্ট করা হয়েছে, প্রধান বিচারপতি এখন রিমান্ডে আছেন, এটা গর্বের জায়গা। আমরা অনেক কিছু পাবো ইনশাল্লাহ। আমাদেরকে চাপ দিতে হবে। শেখ হাসিনা এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানো হয়েছে, এখান থেকে আমি উত্তরণ করতে হবে। আমাদের অনেক হুজুর ধর্মীয় নেতা জেলে, এদেরকে বের করা যাচ্ছে না, কারণ এটা জঙ্গি রাষ্ট্র। ওয়েস্ট চাপ দেয়, আমরা চাপ দিব। আপনি রিভিউ করেন, জঙ্গি নাটকগুলি ইভালুয়েট করেন, দেখেন আমরা আসলে জঙ্গি রাষ্ট্র কিনা। আমরা জঙ্গি রাষ্ট্র না, আমরা ধর্ম মানি। ধর্ম মানাতে জঙ্গি হয়, আমরা তাহলে সবাই জঙ্গি। এই কমিটিতে দরকার হলে আপনারা রাখেন, ওয়েস্টের লোক রাখেন, পশ্চিমা লোকদের নিয়ে আপনারা কমিটি করেন, তারপরে যাচাই করেন এই জঙ্গি নাটকগুলির মধ্যে আমরা কতখানি অপরাধী। সবটাই হাসিনা, ফ্যাসিস্ট মানে হাসিনা, এটাই আমাদের ধারণ করতে হবে। আমি মনে করি আমাদের এই মহতি উদ্যোগ, এই বই সবার কাছে ছড়াই দিতে হবে। এই চেতনাটা সবার ধারণ করতে হবে। এই ছাত্রদের আমাদের গর্বের জায়গায় রাখবো। আবু সাইদ, মুগ্ধ, অসীম আমরা ধারণ করব। আজকে আমরা স্বাধীন, গর্বিত। অশেষ ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দৈনিক সংগ্রামের সম্মানিত সম্পাদক
জনাব আজম মীর শহীদুল আহসান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মাননীয় সম্মানিত সভাপতি, উপস্থিত ডায়াসে যারা উপস্থিত আছেন, নেতৃবৃন্দ, বিভিন্ন জাতীয় দলের এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দ, উপস্থিত যারা শহীদ পরিবারের সদস্য এখানে আছেন তাদের প্রতি সালাম, এবং যারা আহত ভাইরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের দুটো বিষয়, একটা হলো দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা, এর বইয়ের এক্সটেনশন কপি, অর্থাৎ যে 2 খণ্ড বাংলায় বাকি ছিল বা প্রক্রিয়াজাত ছিল সেটার উদ্বোধন করা হলো, আর এর অনুবাদ ইংরেজি এবং আরবিতে। এর প্রথম যে অনুষ্ঠানটা হয়েছিল সেই অনুষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছিল উপস্থিত থাকার। সেখানে আমার বন্ধুবর যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার সাহেব, উনি খুব বিস্ময় প্রকাশ করে বলেছিলেন যে এত বড় একটা কাজ এত অল্প সময়ের মধ্যে কীভাবে সম্ভব হলো। এটা জামাত ইসলামীর আভ্যন্তরীণ যে শক্তি, তাদের যে বুদ্ধিবৃত্তিক শক্তি, এটা তার প্রমাণ করে। এবং অল্প সময়ের মধ্যে এর যে অনুবাদ, 2টো ভাষায় পুরা অনুবাদটা করে দেওয়া, এর প্রমাণটা রেখেছেন। তো এজন্য অবশ্যই জামাত ইসলামী সাধুবাদ পেতে পারে। তো আমি খুব সংক্ষেপে আমার ভাইকে ধন্যবাদ জানাবো। এই সেমিনারের যে বিষয় গোলাম পারওয়ার সাহেব বা ভাই আমার উপস্থাপন করেছেন, এর জন্য তাকে ধন্যবাদ। আমি এই স্বল্প পরিসরের মধ্যে দৈনিক সংগ্রামের যে ত্যাগ এবং কোরবানি গত 15 বছর যাবৎ দিয়ে আসছে, সেই প্রসঙ্গটা শুধুমাত্র তুলে ধরব। আপনারা জানেন যে আবুল আসাদ সাহেব দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক, যিনি আমারও সম্পাদক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার আগে দৈনিক সংগ্রামে জনাব আবুল আসাদ সাহেবকে গ্রেপ্তার করার আগে দৈনিক সংগ্রাম ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। প্রায় একটি ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে দৈনিক সংগ্রাম তার কাজ করে আসছে। এরপরে রুহুল আমিন গাজী সাহেব, যিনি আমাদের ইউনিয়নের একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। এবং সাদাত হোসেন সাহেব, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এইভাবে যে জুলুম নির্যাতনের প্রত্যক্ষ শিকার দৈনিক সংগ্রাম হয়েছে। তো এই আবুল আসাদ সাহেব এতটাই নির্যাতিত হয়েছিলেন যে তিনি আর দৈনিক সংগ্রামের দায়িত্ব নেওয়ার মতো শারীরিক অবস্থা তার হয়নি। রুহুল আমিন গাজী সাহেব এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কাছেই তাকে চলে যেতে হয়েছে। সাদাত সাহেব এখনও অসুস্থ বা মোটামুটিভাবে টিকে আছেন। তো এই যে দৈনিক সংগ্রামের যে ত্যাগ, দৈনিক সংগ্রামের যে কোরবানি, তো আল্লাহ তাআলা যাতে কবুল করেন, আপনারা দোয়া করবেন। দৈনিক সংগ্রাম আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই চেষ্টা ইনশাআল্লাহ সফল হবে। এবং এই ক্ষেত্রে 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের অবদান নিশ্চয়ই আমরা পরতে স্বীকার করব। তো আমি জামাত ইসলামী প্রতি শুভেচ্ছা জানাই, এবং যে বুদ্ধিভিত্তিক কাজ তারা করে যাচ্ছেন এই অল্প সময়ের মধ্যে, এবং এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। যে রাজনৈতিক দূরদর্শিতা তারা দেখিয়ে চলেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা কবুল করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, জাতীয় সেমিনারের পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের
সম্মানিত সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, জনাব অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, উপস্থিত সুধীজন, আহত, পঙ্গু আমাদের যে বীর সন্তানেরা, তাদের আত্মীয় স্বজন এবং শহীদ পরিবারের সন্তানেরা এবং অভিভাবকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সময় বেশি নেই, আজকে জুমার দিন। প্রত্যাশা যদি আমরা চিন্তা করি এই সেমিনারের থিমকে সামনে রেখে, জাতির অনেক প্রত্যাশা। দফাওয়ারি বলতে গেলে আমাদের সেক্রেটারি জেনারেল রাইট আপে আসছে, মূল কথা একটা, উই ওয়ান্ট জাস্টিস। এটা ছিল মেইন স্লোগান। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। কেন? ন্যায় বিচার ছিল না, বৈষম্যমূলক সমাজ কায়েম করেছিল শেখ হাসিনা স্বৈরাচার। পরতে পরতে বৈষম্য করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ছাড়া হাসিনার আমলে কেউ কোনো পদোন্নতি পায় নাই, চাকরি পায় নাই, কোনো সুবিধা পায় নাই। আর বাকিদের ঠিকানা ছিল কারাগার, কাশিমপুর কারাগার। আমি এই পয়েন্টে বলতে চাই, আমার সামনে নেতৃবৃন্দ বসে আছেন, স্টেজেও আছেন, মিথ্যা ভুয়া মামলায় কোর্টে যখন হাজির করা হতো, রিমান্ডের পর রিমান্ড প্রার্থনা করা হতো, আমরা যারা আইনজীবী আমরা অসহায় বোধ করেছি, আমরা তাদের জামিনের আবেদন করেছি। আমরা কোর্টকে বলেছি, মাই লর্ড, এখানে কোনো ইনগ্রিডিয়েন্ট নেই, কোনো উপাদান নেই, আটকে রাখার কোনো ব্যবস্থা নেই। কোর্ট নীরবে রিফিউজ করেছে, কারণ এই বিচার ব্যবস্থা নির্বাহীর অধীনে এখনো আছে। আমাদের আইনজীবী হিসেবে প্রত্যাশা, অবিলম্বে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে মুক্ত করে স্বাধীন বিচার ব্যবস্থা করতে হবে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা, যারা নির্যাতিত হয়েছে। হাইকোর্টে গিয়েছে অ্যান্টিসিপেটরি বেলের জন্য, বিচারপতির নাম বলবো না, আপনারা জানেন। তিনি কেঁদেছেন, আল্লাহর কাছে বলেন আমি অসহায়, আমার হাত পা বাঁধা, আমি অসহায়, আল্লাহর কাছে বলেন। জামিন দিতে পারেনি। সুতরাং সেখানেও বিচার বিভাগ নির্বাহীর ডিকটেশনে চলেছে। সুতরাং অবিলম্বে বিচার বিভাগকে নির্বাহী বিভাগকে আলাদা করতে হবে এবং স্বতন্ত্র সেক্রেটারিয়েট গঠন করে সুপ্রিম কোর্টের অধীনে তার পরিচালনা ব্যবস্থা করতে হবে, যাতে মানুষ ন্যায় বিচার পায়। ন্যায় বিচার নিশ্চিত করতে হলে এটা অবশ্য প্রয়োজনীয়। সাম্প্রতিক একটা বিষয় বলতে চাই, আপনারা দেখেছেন পত্রপত্রিকায় বিচারপতি নিয়োগ হচ্ছে হাইকোর্টে। আমি স্পষ্ট বলতে চাই, বিচারপতি নিয়োগে যে অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 95 সম্পূর্ণ পরিপন্থী। এটাকে প্রত্যাহার করতে হবে। বিচারপতি নিয়োগের যে বিধান সংবিধানে রয়েছে, তার ব্যত্যয় ঘটানো যাবে না। এটা বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে। আমরা জানি, এমনও দেখেছি স্বৈরাচারের সাথে যাদের আতাত ছিল, সম্পর্ক ছিল, দিয়ে ছিল, এমন লোকরাও বিচার প্রার্থী মানে বিচারক হওয়ার জন্য আবেদন করে সিলেকশন পেয়েছে। আমরা তার প্রত্যাখ্যান করছি, এটা মেনে নেবে না জাতি। আর কোন অবস্থাতে এই অন্যায়কে মেনে নেবে না। সংস্কার চাই। আর কোন দুর্নীতি, অন্যায়, জুলুম যেন বাংলাদেশে না হয়, এইটাই হলো জাতির প্রত্যাশা। প্রত্যেকটা জায়গায় জায়গায় ইনসাফ হতে হবে, এটাই জাতির প্রত্যাশা। আর কোন শেখ হাসিনার প্রেতাত্মারা আবার যেন পুনরুত্থান না হয়, এইটাই জাতির প্রত্যাশা। এবং রন্ধ্রে রন্ধ্রে যারা এখনো আছে, অবিলম্বে স্ক্রিনিং করে তাদেরকে এখান থেকে বিচারের আওতায় নিতে হবে। বিচার নিশ্চিত করতে হবে। এই শহীদ যারা আমাদের সামনে বসে আছে, তাদের পরিবারের প্রত্যাশা খুনিদের বিচার হোক। বিচার প্রক্রিয়া এখনো দৃশ্যমান হয়নি। কোনো ফাঁক ফোকরে যেন খুনিরা বের হতে না পারে, অবশ্যই এটা নিশ্চিত করতে হবে। আজকের এই অঙ্গীকার প্রয়োজনে 12 বছর 17 বছর আমরা কষ্ট করেছি, আবার 5 বছর কষ্ট করব। প্রয়োজনে আবার আমরা কষ্টের জীবন, জেলের জীবন বেছে নেব। স্বৈরাচারকে আর উঠতে দেব না। নতুন কোন স্বৈরাচারকে বাংলাদেশের মাটিতে আমরা উত্থান হতে দেব না। এইটা হোক আজকের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই জাতীয় সেমিনারে এখন বক্তব্য রাখবেন
শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, জামাত ইসলামের অন্যতম নায়েবে আমির সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, মঞ্চ উপবিষ্ট সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাগণ এবং সাংবাদিক বন্ধুগণ, ৩৬শে জুলাইয়ের আন্দোলনের অন্যতম সিগনিফিকেন্স ছিল সেই সময়ের যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা এদেশের বঞ্চিত মানুষের ভাষাকে ধারণ করতে পেরেছিলেন। তারা অধিকারহারা মানুষের ভাষাকে ধারণ করে তারা অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার চেয়েছিলেন, তারা বৈষম্যের অবসান চেয়েছিলেন। সেই জন্য সেই আন্দোলনে শুধু ছাত্ররা জীবন দেয় নাই, আমরা দেখেছি ছাত্রদের চাইতেও শ্রমিকরা সবচেয়ে বেশি জীবন দিয়েছে। সেখানে জীবন দিয়েছে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা, ক্ষুদে ব্যবসায়ীরা জীবন দিয়েছেন, সেখানে নারীরা জীবন দিয়েছেন, সর্বোপরি সেখানে আমাদের শিশুরাও জীবন দিয়েছেন। সেই জন্য সেই ফ্যাসিস্ট সরকার এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে তারা আমাদের শিশুদের লাশ পর্যন্ত তাদের মাকে বাবাকে দেখতে দেয়নি। তারা বিনা চিকিৎসায় আমাদের শহীদ যোদ্ধাদেরকে তারা মরতে বাধ্য করেছিল। শুধু এখানেই শেষ নয়, তারা জানাজা করতে বাধা দিয়েছিল, তারা দাফন কাজেও বাধা দিয়ে পৃথিবীর ইতিহাসে তারা নিকৃষ্ট স্বৈরাচার হিসাবে চিহ্নিত হয়েছিল। সেজন্য এই আন্দোলন এটা হঠাৎ করে দমে যাবে, শেষ হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। বাংলাদেশের মানুষ আন্দোলন শিখে ফেলেছে। বাংলাদেশের আগামী প্রজন্ম যুগ যুগ ধরে অন্যায়ের বিরুদ্ধে তারা লড়ে যাবে। আজকের যে শিশুরা এরা যখন বড় হবে তখন তারা এই জুলাই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে তারা অলওয়েজ আন্দোলনে থাকবে, তারা জিহাদের মধ্যে থাকবে। সেই জন্য এই আন্দোলনের ইতিহাস চেতনা কেউ চাইলেও দমাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আজকের এই সভা থেকে আমি জোরালোভাবে দাবি জানাতে চাই, আমাদের এই জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখার জন্য, যুগ যুগ ধরে প্রেরণার উৎস হিসেবে রাখার জন্য জুলাই ঘোষণা দিতে হবে, সনদ প্রণয়ন করতে হবে, এটা লিগ্যাল ফ্রেমে আনতে হবে। এই ক্ষেত্রে যদি কোনো অপতৎপরতা চালানো হয়, ষড়যন্ত্র হয়, আমরা জুলাই যোদ্ধারা আবারও রাস্তায় নেমে এই দাবি আদায় করে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ এবং এখনকার বাকি সরকার চালাতে হবে। না হলে আন্দোলনের জন্য যদি ডাক আসে, আপনারা কি প্রস্তুত আছেন? প্রয়োজনে আবার আন্দোলন করেই আমরা সেই দাবি আদায় করব। সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আজকের জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রসেনানী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমান রহিম। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনার এবং জুলাই শহীদ ও আহতদের প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবার এবং আহত যারা এখানে রয়েছেন, সাংবাদিক বন্ধুগণ, সমবেত সুধীমণ্ডলী,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের এবং গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা প্রাপ্তি এবং আমাদের করণীয় শীর্ষক যে সেমিনার আয়োজন করেছে, এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে সেমিনার পেপারে সবগুলো দিককে তুলে আনার জন্য চেষ্টা করা হয়েছে। আজকের সেমিনারে বিভিন্ন আলোচকবৃন্দ ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন। সম্মানিত উপস্থিতি, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে আদর্শিক ভিত্তি রচনা করার জন্য এখানে আজকে আলোচনা এসেছে, যেটি আমাদের এই পেপারসে নেই, আমি বলবো আদর্শিক ভিত্তির মধ্যে অন্যতম একটি বিষয়, সেটি হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আধিপত্যবাদ বিরোধী যে চেতনা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য জীবন দেওয়ার যে চেতনা, সেই চেতনা একটা অন্যতম চেতনা এবং আদর্শিক ভিত্তি ছিল এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন। আজকের নতুন বাংলাদেশে আবারও আধিপত্যবাদ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা যে পথে গিয়েছিলেন, আধিপত্যবাদের দোসর হিসাবে তারা ভূমিকা পালন করেছিলেন। আমরা দেখছি বাংলাদেশে একটি রাজনৈতিক দল আবারও প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা বিক্রি করে দিয়ে আগামী দিনে ক্ষমতায় আসতে চায়। এদেশের জনগণ এটা হতে দেবে না, দেবে না এবং দেবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রাপ্তির অনেকগুলো বিষয়ে বলা হয়েছে। অন্যতম বিষয় হচ্ছে ত্যাগ, কোরবানি এবং শাহাদাতের চেতনায় যখন কোন দেশের মানুষ ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন পাহাড় সম কোনো শক্তি টিকে থাকতে পারে না। আমরা সেটি অর্জন করেছি। অর্জনের মধ্য দিয়ে, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ত্যাগ এবং কোরবানি শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আমরা মানব প্রাচীর গড়ে তুলেছিলাম। ফ্যাসিস্ট অপশক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমাদের করণীয়র মধ্যে যেগুলো রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ। আমি শুধু এটুকুই বলতে চাই, একটি দলের মহাসচিব বলেছেন দক্ষিণ পন্থার আবির্ভাব। আপনারা লক্ষ্য করছেন জুলাই আগস্ট আন্দোলনই হচ্ছে বাম এবং রামপন্থার বিরুদ্ধে দক্ষিণ পন্থার আবির্ভাব। সুতরাং দক্ষিণ পন্থা নতুন করে আসে নাই। জুলাই আগস্ট আন্দোলনের ভিত্তি হচ্ছে দক্ষিণ পন্থার আদর্শিক ভিত্তি। সুতরাং আগামী দিনে বাংলাদেশে দক্ষিণ পন্থারই আবির্ভাব শুধু নয়, প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমরা সেভাবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা পালন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।